আসন ভাগাভাগি ইস্যুতে বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত, মিত্রদের সর্বোচ্চ 40 আসনের বেশি ছাড় না দেওয়ার ইঙ্গিত, কপাল খুলতে পারে রিজভী, রুমিন ফারহানা সহ ত্যাগীদের। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নতুন কৌশল, অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণে ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাং মাদকসেবীদের, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নে চিন্তা করলে ভুল হবে, মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। গণভোটে হা জয়যুক্ত হলে বদলে যাবে দেশের শাসন ব্যবস্থা, রাজনৈতিক দলগুলো মুখিয়ে থাকলেও শেষ পর্যন্ত গণভোটে আগ্রহ দেখাবে না সাধারণ জনগণ, মত আলতাফ পারভেজের। প্রেমিকাকে লেলিয়ে হানি ট্র্যাপ, ঢাকায় হত্যার পর আশরাফুলের দেহকে 26 টুকরো, র্যাবের অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গত 3 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে সেই তালিকায় জায়গা হয়নি ব্যারিস্টার রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার। এরপর থেকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার 1 সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এতে জোটের শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট। তারা মনে করছেন বিএনপির প্রার্থীরা মাঠে নেমে যাওয়ার পরে আসন ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারাও স্বীকার করছেন শরিকদের জন্য আসন চূড়ান্তে দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে, কারণ অনেকে পরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে পারেন, যা শরিকদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। নির্ভরযোগ্য সূত্র জানায় 63টি আসন এখনও ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ 40টি আসন শরিক দল ও মিত্রজোটকে ছেড়ে দিতে পারে বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য আসন সংখ্যা কমে 23টিতে নেমে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে, তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। যারা শরিকদের জন্য লিয়াজু করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকুর সঙ্গে কথা হলে তিনি যুগান্তরকে বলেন, ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না, এর মধ্যে দলীয় আসনও রয়েছে। সেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতা নির্ধারণে তাদের অতীত আন্দোলনের ভূমিকা, জনপ্রিয়তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা বিবেচনা করা হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার নাম এখনও ঘোষণা না করায় হতাশ তার অনুসারীরা। বিএনপির এই নেত্রীর দাবি, দল আসনটি ফাঁকা রাখলেও যোগ্য ব্যক্তির হাতে ধানের শীষ তুলে দেবেন। এছাড়াও ঢাকা 10 আসনে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও শেখ রুবুল ইসলাম, ঢাকা 13 আসনে মনোনয়ন চাইছেন আব্দুল সালাম। এসব আসন শরিক দলের জন্য ফাঁকা রাখা হয়েছে। দলের আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভীকে এখনও কোনো আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দলটির শীর্ষ নেতাদের দাবি, দ্রুত শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করে ফাঁকা রাখা আসনে বিএনপির ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। রাজধানীতে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ আর ককটেল বিস্ফোরণের ধারাবাহিকতায় নাশকতার চিত্র উদ্বেগজনক। এই নাশকতায় নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ। সরাসরি নেতাকর্মীরা এসব কর্মসূচিতে না নামায় ভিন্ন কৌশল নিয়েছে দলটি। মিছিল, অগ্নিসংযোগ আর ককটেল বিস্ফোরণের ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাং, মাদকসেবী, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের, এমন তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখার ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, টাকার বিনিময়ে এই গ্যাং সদস্যদের নামানো হচ্ছে রাস্তায়। পেছনে রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, তবে তারা সামনে থাকলেও পেছনে রয়েছে বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতাকর্মী। এদিকে গত 6 দিনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিলে গ্রেপ্তার করা হয়েছে 185 নেতাকর্মীকে। কয়েকজন কিশোর গ্যাংকে আটক করা হয়েছে। গত 10 মাসে গ্রেপ্তার করা হয়েছে 3200 জনকে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পারিশ্রমিকদের সংঘাতে তৈরির এই সংস্কৃতি রাজনীতির অঙ্গনে নতুন নয়। আর বিশেষজ্ঞদের মতে, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে। তাই এখনই শক্ত অবস্থান নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে, নিশ্চিত করতে হবে নিরাপদ নির্বাচনী পরিবেশ। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের ৮ ঘন্টার পরিবর্তে ৫ ঘন্টা কর্মসময়ের ব্যবস্থা করা হবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের এমন বক্তব্যের পর নারী অধিকার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এবার নারী অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলেন, দেশের ৫০% নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চায়। তারা চায় নারীরা যেন বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করে, দেশ ও জাতি গঠনে কাজ করে। শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেনাপ্রধান আরও বলেন, অনেকেই স্বশিক্ষিত হন কিন্তু সুশিক্ষিত হন না। অনেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট, পিএইচডি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যান। কারো কারো নৈতিকতার অভাবের কারণে খুব একটা ভালো কাজ করতে পারে না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র, ভালো রেজাল্ট হলেই হবে না, সবাইকে ভালো মানুষ হতে হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণভোটে 4টি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্নে ভোটাররা হা বা না ভোট দিয়ে মতামত জানাতে পারবেন। সংখ্যাগরিষ্ঠ ভোট হা সূচক হলে কি হবে সে বিষয়েও ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হা সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশনের শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ দিবস পর্যন্ত। এদিকে গণভোটে বিএনপির ভিন্ন মতের বিষয়গুলো হা ভোটে পাশ হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন লেখক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। বৃহস্পতিবার টেলিফোন আলাপে যুগান্তরকে তিনি এই অভিমত ব্যক্ত করেন। আলতাফ পারভেজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেসব বিষয় রয়েছে তার সবকিছু পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে এমন বাধ্যবাধকতা তৈরি করে না। তারপরও সেখানে তেমন মৌলিক কিছু নেই। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, করারোপের মতো সিদ্ধান্ত গ্রহণ, ভূমি সংস্কার এমন বিষয়গুলো থাকলেও তা নিয়ে সবার মাথা ব্যথা থাকত। এখন যা জুলাই সনদে আছে বা যেসব গণভোটে যাচ্ছে তা নিয়ে সাধারণ মেহনতি মানুষের কিছু আসে যায় না। এজন্য এটা নিয়ে জনগণের তেমন কোনো মাথা ব্যথা নেই, রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা রয়েছে। তার মতে, জুলাই আদেশে গণভোটের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে মনে হয় জামায়াত সহ তাদের মিত্রদের কথা বেশি শোনা হয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে। তবে এটা রাজনৈতিক দলগুলো মেনে নিলেও পরবর্তী সরকারের জন্য তেমন কোনো বাধা হবে না। বিএনপি ভিন্ন মতের কিছু বিষয়ে গণভোট গেছে, সেখানে যদি হা জয়যুক্ত হয় এবং সংসদে বিএনপির 2/3 আসন পায়, তখন বিএনপি চাইলে তো নতুন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে। পাশাপাশি ভূমিধস বিজয় অর্জন করলে উচ্চকক্ষ বিএনপি বা যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তখন তারা যা চাইবে সেই পরিবর্তনই করতে পারবে। গণভোটের বিষয়গুলো পরিবর্তনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে আলতাফ পারভেজ বলেন, এখানে জুলাই আদেশ গণভোট সংক্রান্ত বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কোনো দলকে ভোট দিয়ে বিজয়ী করা মানেও জনগণ তাকে ম্যান্ডেট দিল, তখন ওই সরকার তাদের মতো করে পরিবর্তন কেন করতে পারবে না? সামনে এই বিষয়ে আরও আলোচনা হবে, তারপর সবকিছু পরিষ্কার হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। রংপুরে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার টার্গেট ছিল জরেজ ও তার কথিত প্রেমিকা শামীমা আক্তারের। শনিবার সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন। তিনি বলেন, মূল আসামি জরেজের সঙ্গে শামীমা আক্তারের 1 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শামীমাকে জরেজ জানান তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব এবং সেটা দুজনে ভাগ করে নেবেন। এখানে জরেজ 7 ও শামীমা 3 লক্ষ টাকা নেবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী শামীমা 1 মাস আগে থেকেই নিহত আশরাফুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে তার প্রতি আকৃষ্ট করা অব্যাহত রাখে। তাদের মধ্যে অডিও ও ভিডিও কলে যোগাযোগ চলতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত 11 নভেম্বর জরেজ ও আশরাফুল দুজনে ঢাকায় এসে শামীমার সঙ্গে দেখা করেন। পরবর্তীতে ঢাকার শনির আখড়ায় 5,000 টাকা দিয়ে তিনজনে একটি বাসা ভাড়া নেন। পরে চেতনানাশক ব্যবহার করে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ এবং ব্ল্যাকমেলের চেষ্টা করে বলে জানান র্যাব। হত্যা সম্পর্কে তিনি আরো বলেন, শামীমার দেওয়া তথ্য মতে 12 নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেয়। জরেজ অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা আশরাফুলকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। অতিরিক্ত আঘাত এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকানো থাকায় শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই মারা যায় আশরাফুল। একই ঘরে জরেজ এবং শামীমা সেই মরদেহর সাথেই রাত যাপন করেন। পরবর্তীতে 13 নভেম্বর মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ বাজার থেকে চাপাতি ও 2টি ড্রাম কিনে আনেন। এরপর চাপাতি দিয়ে মরদেহটিকে মূলত 26 টুকরো করেন এবং 2টি নীল রঙের ড্রামের ভেতর ভরে রাখেন। হাইকোর্ট মাজার গেটের দিকে আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে মরদেহ ভর্তি ড্রাম 2টি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে ফেলে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা থেকে একটি অটো যোগে সায়দাবাদ চলে যায়। এর আগে গত রাতে র্যাব 3 কুমিল্লা থেকে গ্রেফতার করে শামীমকে, আর মূল হোতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।